আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের মিহির থেকে ফাইনাল সাজেশনের যে ধারাবাহিক ক্লাস, সেই ধারাবাহিক ক্লাসে। আমাকে একটু আপনারা জানাবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কষ্ট করে আপনারা জানাবেন যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায়, থ্যাংক ইউ সো মাচ। যারা একটু কমেন্ট করে জানাচ্ছেন যে কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা। ওকে, আজকে সাজেশন হাতে নিয়ে ক্লাস, একজন কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে সাজেশন হাতে নিয়ে ক্লাস, এবং আমি আজকে সবার আগে আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পরীক্ষা হয়েছে, সেটার প্রশ্ন সলভটা দিব ইনশাআল্লাহ। আমরা একটু শেয়ার করে দেই। স্যার, আজকে ফাইনাল সাজেশন থেকে ক্লাস হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। আমরা একটু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করব, মানে আজকে যেটা আসছে ইউনিটের। আজকে চারুকলা অনুষদের পরীক্ষা হয়েছে। সাধারণত চারুকলা পরীক্ষাগুলো একটু অন্য টাইপের আসে, একটু অন্য ক্যাটাগরির আসে। তা আমরা একটু আজকে দেখি, আলোচনা করার চেষ্টা করি যেগুলো আসছে, এবং আমরা যেগুলো পড়িয়েছি ক্লাসে, যেগুলো আলোচনা করেছি, সেগুলো আসে কিনা, আমরা গত ক্লাসেও যেগুলো আলোচনা করেছি সেগুলো থেকেও আসছে কিনা একটু দেখাই। দেখেন, হোমোসেপিয়েন্স অর্থ কি? হোমোসেপিয়েন্স অর্থ হচ্ছে বুদ্ধিমান মানুষ। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স, তাই না? তাহলে হোমোসেপিয়েন্স মানে হচ্ছে বুদ্ধিমান প্রাণী বা বুদ্ধিমান মানুষ, মানুষকে বোঝায়, বুদ্ধিমান মানুষ। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর ছিল হচ্ছে বুদ্ধিমান মানুষ। দেখেন, সাহিত্যে নোবেল পুরস্কার 2024 আমরা গতদিন আলোচনা করেছি। এই যে নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন আসছে, নোবেল পুরস্কার, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা আলোচনা করেছিলাম কিনা হান কাংকে নিয়ে, যে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে কে? হান কাং। তার যে গ্রন্থ সেই গ্রন্থটার নাম কি ছিল? হান কাং এর যে গ্রন্থটা ছিল সেই গ্রন্থের নাম কি ছিল? দ্য ভেজিটেরিয়ান, তাই না? ভেজিটেরিয়ান আমরা এটাও আলোচনা করেছি। এরপরে আসেন, পরের প্রশ্ন আসেন গ্রাফিতি। গতকালকেও আলোচনা করেছিলাম গ্রাফিতি। গতকালকে যখন জুলাই আন্দোলন পড়াই তখন এই গ্রাফিতি নিয়ে আলোচনা করেছিলাম। গতকালকে যখন জুলাই আন্দোলন পড়িয়েছি আমি, তখন এই গ্রাফিতির কথা বলেছিলাম। তাহলে গ্রাফিতি মানে হচ্ছে দেয়ালে লিপি এবং দেয়াল চিত্র যেটা, এবং এই গ্রাফিতিকে নিয়েই যে ট্রায়ালটা করেছে, হ্যাঁ, সেই মনে না জুলাই আন্দোলনের যে ট্রায়াল আছে সেটা করা হয়েছিল কিন্তু গ্রাফিতি। তাহলে গ্রাফিতি প্রশ্ন আসছে। এরপর দেখেন, প্রথম সংবাদ পাঠিকা, এটা অনেক আগের সাম্প্রতিক এটা। এই প্রশ্নটা বিউপিতে আসছে গত বছর 2023-24 গত বছর বিউপিতে এই কোশ্চেনটা আসছে। এই যে প্রথম সংবাদ পাঠিকার নাম কি? দেশের প্রথম সংবাদ পাঠিকার নাম কি? প্রথম সংবাদ পাঠিকার নাম হচ্ছে এই অপরাজিতা। এটা এই বছরে না, এটা গত বছরের প্রশ্ন আসছে, গত বছরের সাম্প্রতিক বিউপিতে আসছিল এটা, এই প্রশ্নটা, যে দেশের প্রথম সংবাদ পাঠিকার নাম কি? অপরাজিতা। সংবাদ পাঠিকার নাম হচ্ছে অপরাজিতা। 4 নাম্বার চলে গেল। এরপরে আসেন, রাজা রবি বর্মার আসল পরিচয় কি? দেখি 5 নম্বর প্রশ্নটা পারেন কিনা। রাজা রবি বর্মা, একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আসছে, যেহেতু বলেছিলাম এটা চারুকলা অনুষদ, এই জন্য দেখেন 2-1টা প্রশ্ন একটু ব্যতিক্রম ধর্মী এসছে। তাহলে তার পরিচয়টা কি? রাজা, যেহেতু আপনি চারুকলা অনুষদে পরীক্ষা দিচ্ছেন, তার মানে বুঝেই নিতে হবে যে চারুকলা রিলেটেড কোন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন আসবে বা আসছে। দেখেন, আর পরিচয়টা কি? আসল পরিচয়টা কি? তার আসল পরিচয়টা কি? তিনি একজন চিত্রশিল্পী। 5-এর সি,
চিত্রশিল্পী। কেউ কেউ যদি ওনার নাম নাও জানেন তাও কমন সেন্স খাটায়া হয়তো তিনি দাগাবেন যে চিত্রশিল্পী। এরপরে আসেন মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। দেখেন, আমাকে অনেকবার প্রশ্ন করেছেন আপনারা যে ভাই এই বছরে তো স্বৈর শাসকের পতন ঘটলো, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথাবার্তা হলো, মুক্তিযুদ্ধ নিয়ে কি আসলে প্রশ্ন হবে কিনা। আমি স্টুডেন্টদেরকে একটা কথাই বলে থাকি যে ভাই মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন আসবে, একটু ব্যতিক্রম ভাবে আসবে। মুক্তিযুদ্ধের গান আসবে, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আসবে, মুক্তিযুদ্ধের সাথে 7 জন বীরশ্রেষ্ঠ আসবে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে অন্যান্য যে ঘটনা ভাস্কর্য সেগুলো নিয়ে প্রশ্ন আসবে, জাদুঘর নিয়ে আসবে। সরাসরি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে ভূমিকা হয়তো সেটা নাও আসতে পারে। তাহলে দেখেন কি আসছে, মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। দেখেন প্রথম ভাস্কর্য আমরা জানি সন্ত্রাস বিরোধী ভাস্কর্য, যেটা টিএসসি তে আছে, রাজু ভাস্কর্য। এই যে মুক্তিযুদ্ধের আরেকটা ভাস্কর্য অপরাজয় বাংলা, কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের যে অবদান, অপরাজয় বাংলা, এটা হচ্ছে কলা ভবনের সামনে, অপরাজয় বাংলা কলা ভবনের সামনে আছে অপরাজয় বাংলা। এবং মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য তার নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, যেটা আছে গাজীপুরের জয়দেবপুরে। কোথায় আছে? গাজীপুরের জয়দেবপুরে, অপরাজয় বাংলা। আমরা গতকালকে যখন ট্যালেন্ট হান্ট সলভ করাচ্ছিলাম 10টার ক্লাসে, তখন এই অপরাজয় বাংলা নিয়ে একটা প্রশ্ন আমরা সলভ করিয়েছি। আচ্ছা, এরপরে আসেন কোম্পানি। দেখেন এই 7 নম্বর প্রশ্নটা হয়তো অনেকে পেরেছে, অনেকে পারে নাই। কোম্পানি শৈলীর প্রবর্তনের শহর কোনটা? কোম্পানি শাসন। আমরা যখন প্রাচীন ইতিহাস পড়েছি, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা দেখেছিলাম জব চার্নক, যেটা আমরা কলকাতা নগরী, কোম্পানির প্রথম শাসন কেন্দ্র, কোম্পানির প্রথম শাসন কেন্দ্র বা কেন্দ্রবিন্দুটা ছিল কলকাতা নগরী। কোথায় ছিল? কলকাতা নগরী। তাহলে সেই কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে ছিল? জব চার্নক ছিল। কে ছিল? জব চার্নক। মনে আছে কি? তাহলে দেখেন এইখান থেকে প্রশ্ন আসছে, কলকাতা নগরীর এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। তাহলে কোম্পানি শৈলীর যে প্রবর্তনের শহরটা, অনেকে হয়তো অন্য অ্যান্সার দিয়েছে, বাট অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কলকাতা নগরী। আচ্ছা, এরপরে আসেন গতকালকে আমরা আলোচনা করেছি, গতকালকে যখন পুরস্কার নিয়ে কথা বলছিলাম তখন আপনাদেরকে আমি একটা কথা বলেছি, ব্রাদার মন দিয়ে শোনেন, আমি বলেছি কিনা ওই কথাটা মন দিয়ে দেখেন। আমি বলেছিলাম পুরস্কার থেকে হয় বেসিক অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসবে, না হয় সাম্প্রতিক থেকে আসবে। কলকাতা থেকে মানে পুরস্কার নিয়ে হয় বেসিক আসবে, না হয় সাম্প্রতিক আসবে। দেখেন এক পাশে সাম্প্রতিকও দিয়েছে, আরেক পাশে বেসিকও দিয়েছে। 21 পদকের প্রবর্তন করেছিলেন কে? জিয়াউর রহমান। বলতে পারবেন কত সালে 21 পদক প্রবর্তন করেছেন তিনি? আমি গতকালকের ক্লাসে বলেছিলাম না যে এই পদক নিয়ে কিন্তু বেসিকও আসবে, সাম্প্রতিকও আসবে। দেখেন আজকে সকালে প্রশ্ন চলে আসছে। আচ্ছা, এরপরে আসেন প্রশ্ন 8 চলে গেল। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বিষয় বলি। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? দেখেন জাতীয় পতাকা, এই যে জাতীয় পতাকাটা আছে, এটা প্রথম উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায়। দেখেন জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাটা জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ 1971 সালে। 2রা মার্চ 1971 সালে। কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায়। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় প্রথম উত্তোলন করা হয়। আচ্ছা, এই উত্তোলনটা করলেন কে? আসম আব্দুর রব তিনি উত্তোলন করেছিলেন, আসম আব্দুর রব। আচ্ছা, এরপরে আসেন এই জাতীয় পতাকা এরপরে জাতীয় সঙ্গীত বাজানোর সাথে উত্তোলন করা হয়। জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বাজানোর সাথে উত্তোলন করা হয়েছিল 3রা মার্চ। কোথায় করা হয়েছিল? ঢাকার পল্টন ময়দানে। কোন ময়দানে? পল্টন ময়দানে। 3রা মার্চ কবে করা হয়েছিল? পল্টন ময়দানে। তাহলে জাতীয় সঙ্গীত বাজানোর সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পল্টন ময়দানে 3রা মার্চ। কবে? 3রা মার্চ। এবং এই 3রা মার্চ, এই যে 3রা মার্চ, এই 3রা মার্চেই স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। কি করা হয়? স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় 3রা মার্চেই, যেটা পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। আচ্ছা, এই যে জাতীয় পতাকা এরপরে বঙ্গবন্ধুর বাসভবন, ধানমন্ডির 32 নং বাড়ি, সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালতে উত্তোলন করা হয়েছিল 23 মার্চ 1971 সালে। অর্থাৎ সারা দেশে পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল 23 মার্চ। কলকাতা একটা মিশন ছিল,
কলকাতা মিশন, বিদেশি মিশন কলকাতা মিশনে প্রথম উত্তোলন করা হয়েছিল 18 এপ্রিল এম আর হোসেন আলী কর্তৃক। 18 এপ্রিল 1971 সালে এম আর হোসেন আলী কর্তৃক করা হয়েছিল। তাহলে প্রথম 2রা মার্চ যেটা হচ্ছে জাতীয় পতাকা দিবস। এরপরে 3রা মার্চ ঢাকার পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয়। এরপরে 23 মার্চ বাংলাদেশের সকল জায়গায় স্কুল, কলেজ, অফিস, আদালতে সেখানে উত্তোলন করা হয়েছিল। 18 এপ্রিল কলকাতা মিশন, কলকাতা মিশন, কলকাতা মিশন, এই সেই মিশনে উত্তোলন করা হয়েছে এম আর হোসেন আলী কর্তৃক। এরপরে এই জাতীয় পতাকাটা খেয়াল করেন অর্ধনিমিত হয় না একটা দিন আগে, যখন এই জাতীয় শোক দিবস ছিল বঙ্গবন্ধুর, বা যখন বঙ্গবন্ধুর হত্যা করেছিল 1975 সালের 15 আগস্ট, এটা তো অনেকদিন আমরা শোক দিবস পালন করতাম। তো বর্তমান সময়ে যে শোক দিবস পালন হয় না, শোক দিবস পালন যে হয় না, ওই দিন আগে হতো। আর আরেকটা দিন 21শে ফেব্রুয়ারি তখন হতো, 21শে ফেব্রুয়ারিতে তখন হতো। তাহলে জাতীয় পতাকা অর্ধনিমিত, জাতীয় পতাকা অর্ধনিমিত হয়, অর্ধনিমিত রাখা হয়। জাতীয় পতাকা অর্ধনিমিত কখন? অর্ধনিমিত রাখা হয় কখন? অর্ধনিমিত রাখা হয় কখন? 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদদের স্মরণে অর্ধনিমিত করে রাখা হয়। ওকে, তাহলে এই যে জাতীয় পতাকাটা আছে, এই জাতীয় পতাকা কে, এটার ডিজাইনার কে? পটুয়া কামরুল হাসান। পটুয়া, তিনি পটচিত্র করতেন, যার কারণে পটুয়া কামরুল হাসান। এবং মানচিত্র খচিত পতাকার ডিজাইনার কে ছিলেন? শিবনারায়ণ দাস, তার বাড়ি ছিল কুমিল্লায়। আর জাতীয় পতাকার বিধি, জাতীয় পতাকার বিধি এটা প্রণীত হয় কত সালে? 1972 সালে জাতীয় পতাকার বিধি। তাহলে এই যে জাতীয় বিষয় বলি, পতাকা রিলেটেড একটা প্রশ্ন আসছে এখানে। এরপরে আসেন এরপরের প্রশ্ন, রিকশা কি ধরনের শব্দ বা রিকশা শব্দের উৎস? আমি গতকালকে আপনাদেরকে পড়াইছি, গতকালকের ক্লাসে। দেখেন গতকালকের আমার একটা ক্লাসে আমি 7 থেকে 8টা কোশ্চেন কমন আসছে। গতকালকের একটা ক্লাস থেকে 7 থেকে 8টা প্রশ্ন কমন আসছে, শুধু এক ক্লাস থেকে। যেমন গতকালকে আমি পড়ালাম যে সাজেক ভ্যালি পরে রাঙামাটিতে, হ্যাঁ রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। এরপরে সেই সাজেক ভ্যালিতে বলছে রিকশা চলে না। একটা ছেলে কমেন্ট করছে ওখানে যে রিকশা কেমনে চলবে, ওখানে তো রাস্তাই নাই। আমার মনে আছে গতকালকে একটা ছেলে কমেন্ট করছে, আমি জানি না এই ছেলেটা আছে কিনা আজকে, ও কমেন্ট করছে রিকশা কেমনে চলবে, রাস্তাই তো নাই। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, তুমি এই কমেন্টটা করার জন্য। দেখো ওই যে রিকশার কথা বলতে গিয়ে গতকালকেই বলছি রিকশা একটা জাপানি শব্দ। আজকের পরীক্ষায় আসছে রিকশা কি শব্দ? জাপানিজ শব্দ, জাপানিজ শব্দ। এরপরে আসেন, এরপরে দেখেন এই যে উত্তরা গণভবন, এটা বিউপিতে এই বছরে আসছে। উত্তরা গণভবন কোথায় আছে? নাটোরে। উত্তরা গণভবন কোথায় আছে ব্রাদার? নাটোরে। এটা দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত। কি পতি? দীঘাপতিয়া রাজবাড়ি, দীঘাপতিয়া রাজবাড়ি নামে এটা পরিচিত ছিল। পরবর্তীতে ওই যে শাহ আল ইমরান ও কমেন্ট করছিল গতকালকে দীঘাপতিয়া রাজবাড়ি। তাহলে এই দীঘাপতিয়া রাজবাড়ি বানাইছিল কে? রাজা দয়ারাম রায়। কি বানিয়েছিল? রাজা দয়ারাম রায়। দীঘাপতিয়া রাজবাড়ি কে বানিয়েছিল? রাজা দয়ারাম রায়। এটা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। আর এই উত্তরা গণভবনটা বাংলাদেশ সরকারের উত্তর অঞ্চলের সচিবালয় এটা আসছে। ওকে, এরপরে আসেন, আমি যখন ইর ক্লাস নিয়েছি, এই যে বিভিন্ন চিত্রকর্ম, চিত্রশিল্পী, তাদের ক্লাসে আমি আলোচনা করেছিলাম পেইড ব্যাচে যে টেরাকোটা মানে কি? পোড়া মাটির ফলক। টেরাকোটা মানে কি? পোড়া মাটির ফলক, টেরাকোটা। এবং গতকালকে ক্লাসে একটা প্রশ্ন এরকম ছিল যে টেরাকোটা মানে পোড়া মাটির সেনাবাহিনী কোন দেশ? গতকালকের ক্লাসে একটা আলোচনা করেছিলাম, মনে করে দেখেন। পোড়া মাটির সেনাবাহিনী, এখনো আমার মনে হয় এটা দেখা যেতে পারে। পোড়া মাটির সেনাবাহিনী, হাই ভোল্টেজ মানে ট্যালেন্ট হান্ট বইয়ের একটা কোন জায়গায় যেন দেখেছিলাম যে পোড়া মাটির সেনাবাহিনী, আমার ঠিক মনে পড়তেছে না কোনটার যেন ছিল, এটাও আলোচনা করেছে পোড়া মাটির সেনাবাহিনী। তাহলে এই যে টেরাকোটা মানে কি? টেরাকোটা মানে পোড়া মাটির ফলক। এবার আসেন, এই যে সাম্প্রতিক ক্লাস যখন নিচ্ছিলাম তখন এই যে এস এম সুলতানকে নিয়ে কথা বলেছি। এস এম সুলতান ওনার নাম হলো লাল মিয়া, ডাকনাম হচ্ছে লাল মিয়া। এস এম সুলতানের ডাকনাম হচ্ছে লাল মিয়া। তার জন্ম কোথায়? নড়াইলে। কোথায় জন্ম? নড়াইলে জন্মগ্রহণ করেছেন। এস এম সুলতান নড়াইলে জন্মগ্রহণ করেছেন এবং তার সাথে জড়িত নদীর নাম হলো চিত্রা নদী। কি নদী? চিত্রা নদী। নদীর নাম হচ্ছে চিত্রা।
এস এম সুলতানের সাথে জড়িত নদীর নাম হচ্ছে চিত্রা নদী। কি নদী? চিত্রা নদী। আমি ক্লাসে বলেছি যে এস এম সুলতান তিনি কি করছেন? শিশুদের জন্য শিশু স্বর্গ বানাইছেন, শিশু স্বর্গ বানিয়েছেন। এরপরে চারুপীঠ নামক প্রতিষ্ঠান বানিয়েছেন। তাহলে শিশু স্বর্গ, চারুপীঠ এগুলো চিত্রাঙ্কন প্রতিষ্ঠান, নন্দন তত্ত্বের সাথে এগুলো জড়িত। নন্দন তত্ত্ব মানে হচ্ছে সৌন্দর্য, এগুলোর সাথে জড়িত। এরপরে বলেছি এস এম সুলতানের যে মানে স্মৃতি সংগ্রহশালা, এস এম সুলতানের যে স্মৃতি সংগ্রহশালা আছে সেটা নড়াইলের মাছিমদিয়াতে স্মৃতি সংগ্রহশালা আছে এস এম সুলতানের। আর এই এস এম সুলতানের চিত্রকর্মগুলোতে সবসময় বাংলার আবহমান প্রকৃতি এইগুলো ফুটে ওঠে। কি ফুটে ওঠে? বাংলার আবহমান প্রকৃতির কথা ফুটে ওঠে। যেমন আমি এইভাবে ছন্দ করে পড়াই এস এম সুলতানকে, ক্লাসেও বলেছি, যারা আছে হয়তো ওরা জানবে, বলবে। যেমন আমি বলছি যে এস এম সুলতান হত্যাযজ্ঞ করেছে, হত্যাযজ্ঞ করে চর দখল করেছে, চর দখল করে জমি কর্ষণ করেছে, জমি কর্ষণ করে সে প্রথম বৃক্ষরোপণ করলো। তাহলে হত্যাযজ্ঞ, চর দখল, জমি কর্ষণ। বলেছিলাম যে হত্যাযজ্ঞ, চর দখল, মাটি কাটা, জমি কর্ষণ। আমি এভাবে পড়াই হত্যাযজ্ঞ। কি পড়াই? হত্যাযজ্ঞ। এরপরে পড়াই চর দখল করলো, হত্যাযজ্ঞ করে চর দখল করলো। এরপরে জমি কর্ষণ করলো। এরপরে মাটি কাটা। তাহলে হত্যাযজ্ঞ করলো, চর দখল করলো, জমি কর্ষণ করলো, মাটি কাটলো। মাটি কেটে সে প্রথম বৃক্ষরোপণ করলো। কি করলো? মাটি কেটে সে প্রথম বৃক্ষরোপণ করলো। কি করলো? প্রথম বৃক্ষরোপণ। এই যে পড়িয়েছি প্রথম বৃক্ষরোপণ, এইটাও রিপিট কোশ্চেন। বিগত সময়ে এই প্রথম বৃক্ষরোপণ নিয়ে প্রশ্ন অসংখ্যবার আসছে। দেখেন ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ করেন, আসছে। ওকে, তাহলে এইভাবে পড়াইছি যে হত্যাযজ্ঞ, চর দখল, জমি কর্ষণ, মাটি কাটা, ধান মারাই, মাছ কাটা, এগুলো আলোচনা করেছে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার, আচ্ছা এরপরে জয়নুল আবেদিন একজন বাংলাদেশের চিত্রশিল্পী, জাতীয় অধ্যাপক জয়নুল আবেদিন। পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম বলেছিলাম, তিন কন্যা স্নান করে নায়র সেজে রায় বেশে নৃত্য করে। তিন কন্যা কি করে? স্নান করে। এরপরে নায়র সাজে, নায়র শেষে কি করে? রায় বেশে নৃত্য করে। এরপরে উকি, গণহত্যার আগেও পরে, জেলে, পেঁচা, শিয়াল, এগুলো কার চিত্রকর্ম? এগুলো পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম। তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের লোগোর ডিজাইনার। এই পটুয়া কামরুল হাসান তিনি জাতীয় পতাকার ডিজাইনার, জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান। জয়নুল আবেদিন নিয়ে কথা বলবো। দেখেন তো গতকালকের ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই জেন জেড এর সময়কাল এবং জেন বিটাদের সময়কালও আপনাদেরকে বলছিলাম যে জেন বিটার সময়কাল বলেন। জেন জি এবং জেন বিটা দুইটাই আমি ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাস যারা দেখছেন আমার বিশ্বাস গতকালকে আপনারা দেখেছিলেন। দেখেন তাহলে এই জেন জেড এর সময়কাল, এখন জেন জেড এর সময়কাল তো এখানে এক্সাক্ট অ্যান্সারটাই নাই। 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত, 97 থেকে 12 সাল পর্যন্ত যেহেতু নাই, সেহেতু আমরা 1995 থেকে 2000 সাল পর্যন্ত এটা হয়তো কাছাকাছি অ্যান্সার নিতে পারি, কিন্তু এক্সাক্ট কত? 97 থেকে 2012 সাল পর্যন্ত। ওকে, এরপরে আসেন 15 নম্বর কোশ্চেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। দেখো রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এই যে রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ.এন. সাহা। রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ.এন. সাহা। তাহলে এই রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা চিহ্ন আছে কয়টা? 4টা তারকা চিহ্ন আছে, যেটা দিয়ে সংবিধানের 4টা মূলনীতি বোঝানো হয়। 4টা মূলনীতি সংবিধানের কি বোঝানো হয়? 4টা মূলনীতি বোঝানো হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। কোশ্চেন নাম্বার 15। এরপরে আসেন টাইপোগ্রাফি। দেখেন টাইপোগ্রাফি মানে কি? টাইপোগ্রাফি দেখবেন বিভিন্ন অক্ষর টক্ষর দিয়ে বিভিন্ন কিছু করায়, তাই না? টাইপোগ্রাফি অর্থাৎ এটা মুদ্রাক্ষর শিল্প, অক্ষরের মাধ্যমে এটা একটা চিত্রকর্ম করা হয়, যেটাকে আমরা মুদ্রা অক্ষর শিল্প বলি, টাইপোগ্রাফি। আসেন প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী কে? বলতে পারবেন? কমেন্ট করে জানান তো। 17 নম্বর প্রশ্নটা কমেন্ট করে জানান। প্রথম এশীয়, 17 নম্বর প্রশ্ন কমেন্ট করে জানান।
17। 17 অ্যান্সার করেন, 17।